সুপ্রভাত। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের টপিক কন্টিনেন্টাল রেশনালিজম। কন্টিনেন্টাল রেশনালিজমে এর আগে আমরা ডেকার্টের দর্শন আলোচনা করেছি। আজকে আমাদের যে আলোচনা, যে দার্শনিককে নিয়ে, তিনি বেনেডিক্ট স্পিনোজা। তার সম্পর্কে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বইয়ে বার্ট্রান্ড রাসেল বলছেন, স্পিনোজা ইজ দ্য নোবেলেস্ট, the most lovable of the great philosophers. Intellectually, some others have surpassed him, but ethically he is supreme. এই কথাটা বলছেন বার্ট্রান্ড রাসেল স্পিনোজা সম্পর্কে। এরকম উচ্চ প্রশংসা বার্ট্রান্ড রাসেলকে খুব কম দার্শনিকের ক্ষেত্রেই করতে দেখা যায়। আমরা আজ সেই দার্শনিককে নিয়েই আলোচনা করব, যে তার দর্শন, তার চিন্তা, তার দর্শনের নানা গুরুত্বপূর্ণ দিক, সেসব নিয়ে। আমরা স্লাইডের দিকে যদি চলে আসি এখন, তাহলে পর্যায়ক্রমে এগুলো বুঝে নিতে আমাদের সুবিধা হবে। আজকের ক্লাস, যেমন আমরা আগে বলেছি, যে কন্টিনেন্টাল রেশনালিজম, স্পিনোজার আলোচনা আমাদের আজকে। স্পিনোজার এই আলোচনাতে দেখতে পাবো যে তার এই বুদ্ধিবাদ, রেশনালিজম যেটা বুদ্ধিবাদ, এই বুদ্ধিবাদের আমরা যদি প্রথমে একটুখানি দেখে নিই যে প্রধান প্রবক্তা কারা ছিলেন। প্রধান প্রবক্তাদের মধ্যে আমরা পেয়েছিলাম রেনে দেকার্তকে, বেনেডিক্ট স্পিনোজা আছেন তারপরেই, সময়কালটা এখানেও দেখা যাচ্ছে, আর এরপরে আছেন লাইবনিজ। প্রধান যে তিন দার্শনিককে আমরা পাই বুদ্ধিবাদের প্রবক্তা হিসেবে, তারা হচ্ছেন এরা। আজকে আমাদের আলোচনা যাকে নিয়ে, তিনি বেনেডিক্ট স্পিনোজা। এবার আমরা চলে আসি তার চিন্তা জগতের ভেতরে। আমরা দেখতে পাচ্ছি স্পিনোজার একটা ছবি, গভীর মনোযোগের সঙ্গে তিনি পড়াশোনা করছেন। তিনি খুব নির্জনতা প্রিয় দার্শনিক ছিলেন। এত চমৎকার তার চিন্তা এবং তার সেই চিন্তার লিখিত রূপ। এবং আমরা দেখি যে তার যে দর্শন ভাবনা যা কিছু ছিল, সেগুলো তিনি যে সমস্ত বইপত্রে তিনি লিপিবদ্ধ করেছেন, সেগুলো এগুলো। এখানে ল্যাটিন নামে দেখা যাচ্ছে, কিন্তু এটা অন দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, এটা ছিল, এটা হলো এর ইংরেজি, ল্যাটিন ভাষায় নামটা আছে। আর দ্য এথিক্স, ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস বুক। কার্টেসিয়ান ফিলসফি, ডেকার্টের দর্শনের উপরও একটা আলোচনার বই আছে তার। এগুলোই মূল বই। এবার আমরা যদি সেই কোন সময়ে জন্ম নেন তিনি জন্মেছেন, আমরা দেখতে পাচ্ছি 1632, মধ্যযুগ শেষ প্রায়, এবং সেই যে সময়টা শেষ হয়েছে, এবং আমরা রেনেসাঁস, যেটা আমরা এই 201-এর প্রথম ক্লাসে যে রেনেসাঁসের সম্পর্কে জেনেছি, সেখানেও আমরা দেখেছি যে চিন্তা জগতে একটা ব্যাপক এক পরিবর্তনের সূচনা বেকনকে দিয়ে, যেখানে দর্শনের সেই চিন্তার একটা সূচনা আমরা দেখতে পেয়েছিলাম। সেই বেকনের পরে আমরা দর্শনের পেয়েছিলাম ডেকার্টকে, এবং তারই উত্তরাধিকার, তার ধারাবাহিকতায় আমরা এখন এসে পৌঁছেছি স্পিনোজাতে। স্পিনোজার পড়াশোনা, প্রভাব, কাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তার নিজের সেই ছোটবেলা থেকে কিভাবে তিনি স্পিনোজা হয়ে উঠলেন, সেই আলোচনাটাতে যদি একটু সংক্ষেপে আমরা বলতে চাই, সেটা তিনি একজন পর্তুগিজ ইহুদি ছিলেন জন্মসূত্রে, কিন্তু পরবর্তীতে তার যে গভীর চিন্তা, সেই সব চিন্তার সঙ্গে যখন তার প্রচলিত যে ইহুদি ধর্মমত, সেসবের সাথে যখন এক বিরোধ দেখা দেয়, তখন তিনি সেই বিরোধ গোপন রাখেননি, তিনি সেটা বলতেন। এবং তার আগে আমরা দেখতে পাই যে সে সময় তিনি প্রথমত তো তিনি ইহুদি ধর্ম মন্দিরের খুব প্রিয় এক শিষ্য বা একজন নবীন শিক্ষার্থী হিসেবেই তার পরিচয়টা ছিল। এবং পরবর্তীতে তিনি যখন ক্রেসকাসের বই পড়ছেন, মাইমোনিডিসের বই পড়ছেন, কর্ডোভার মোজেসের বই পড়ছেন, এবং সেখানে নানা ধরনের
দার্শনিক চিন্তার মুখোমুখি তিনি হচ্ছেন, যেখানে ক্রেসকাসের এরকম একটা কথা ছিল যে এই বস্তু বিশ্বই ঈশ্বরের দেহ। আর মাইমনিডিসে তিনি পেয়েছিলেন যে ঈশ্বর হচ্ছে নৈর্ব্যক্তিক। ইবনে রুশদেরও তার ওপরে একটা প্রভাব দেখা যায়, ইবনে রুশদের যে দর্শন সেখানে। এবং এই যে কর্ডোভার যে মোজেস, ঈশ্বর আর বিশ্ব এক, এই কথাটা কিন্তু তার মনে খুব প্রভাব রেখে গিয়েছিল। বেন গার্সেনেরও একটা চিন্তা তার উপরে আমরা পড়তে দেখি, যে বিশ্বের চিরন্তনতা নিয়ে তার যে লেখাপত্র ছিল সেগুলো। এবং আরেকজন দার্শনিক, তারও খুব প্রভাব আমরা দেখি স্পিনোজার ওপরে, তিনি জিওর্দানো ব্রুনো, যাকে এই সূর্যকেন্দ্রিক পৃথিবী পরিক্রমার মত, যেটা কোপার্নিকাসের মত, সেই মত সমর্থনের জন্য এবং সে তার সপক্ষে দার্শনিক মত লেখার জন্য এবং আলোচনার জন্য যাকে খুব কঠিন শাস্তি দিয়েছিল চার্চ, তাকে জীবন্ত পুড়িয়ে, চার্চ প্রাঙ্গণে জীবন্ত পুড়িয়ে তাকে মারা হয়েছিল। কিন্তু সেই যে জিওর্দানো ব্রুনোর যে দর্শন, তার যে চিন্তা, বিশ্বকেন্দ্রিক যে চিন্তা, তারও একটা প্রভাব আমরা স্পিনোজার উপরে দেখি। আরেকটা বিষয় আমরা দেখি তার সম্পর্কে, যে এই যে জ্ঞান প্রসঙ্গে তিনি যখন বলছেন, তিনি যখন এই জ্ঞানের বিষয়ে বা যে কোনো কিছুর বিষয়েই আমরা মূলত তো জ্ঞান নিয়েই সব আলোচনা হচ্ছে, আর জ্ঞান যখন তার কেন্দ্রবিন্দুতে, তখন সব কিছুর ওপরেই তার সেই যাকে বার্ট্রান রাসেল বলছেন সেই এথিক্যালি সুপ্রিম, তার যে সেই চিন্তা, সেই চিন্তার একটা প্রতিফলন আমরা দেখতে পাই। এখানে কি চমৎকারভাবে তিনি বলছেন যে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে জ্ঞান বলতে কি বোঝায়, তিনি খুব সুন্দর করে বলছেন যে আমাদের শক্তি, আমাদের স্বাধীনতা আর আমাদের বোধের আনন্দ, এগুলো আসে জ্ঞান থেকে। জ্ঞান যদি না থাকে তাহলে আমরা শক্তি পাবো না, স্বাধীনতা পাবো না, আর বোধের আনন্দও পাবো না। এইটা যদি জ্ঞান যদি এগুলো দিয়ে দেয়, তাহলে কেন আমরা জ্ঞানের কাছে যাব না? আমরা তো প্রত্যেকে শক্তি চাই, স্বাধীনতা চাই, বোধের আনন্দও চাই। তাহলে এগুলো যদি চাই, তাহলে আমাদের একমাত্র সেই উৎস, যার কাছে গেলে আমরা এই শক্তি, স্বাধীনতা আর এই বোধের আনন্দ পাবো, তা হচ্ছে জ্ঞান, স্পিনোজার মতে। আর তাই যদি হয়, তাহলে উত্তম জ্ঞান কোনটা, উত্তম জ্ঞান কোনটা, সেটা যদি সেই প্রসঙ্গে যদি আমরা বলতে চাই, তাহলে স্পিনোজার যে ভাষ্য, সেই ভাষ্য এরকম করে তিনি বলেন যে বিশ্ব প্রকৃতির সাথে মানব মনের যে ঐক্য, বিশ্ব প্রকৃতির সাথে তো মানব মনের একটা ঐক্য আছে, সেই বিশ্ব প্রকৃতির সাথে মানব মনের যে ঐক্য, তার জ্ঞান হচ্ছে উত্তম জ্ঞান। উত্তম জ্ঞান তাহলে কোনটা? বিশ্ব প্রকৃতির সাথে মানব মনের যে ঐক্য, তার জ্ঞানই হচ্ছে উত্তম জ্ঞান। তাহলে সেই বিশ্ব প্রকৃতির সাথে মানব মনের ঐক্য আমরা কিভাবে বুঝবো? বিশ্ব প্রকৃতির সাথে আমরা মানব মনের বুঝবো ও ঐক্য আছে যেটা, সেটা আমরা বুঝবো মন যতই এ বিষয়ে, এই ঐক্যের বিষয়ে জানবে, ঐক্য তো জানবো আমরা জ্ঞানের পথে আমরা যখন হাঁটবো, তখনই আমরা জানতে পারবো বিশ্ব প্রকৃতির সাথে আমরা যে মানুষ, সেই মানুষের যে মন, মানব মনের যে ঐক্য, কিভাবে সেটা কাজ করে, তার সেই জ্ঞান আমাদের হবে। এবং যত বেশি আমাদের মন এই বিষয়ে জানবে, ততই আমাদের মন তার নিজের শক্তি সম্পর্কে অবহিত হবে। মনের শক্তি আসবে এইভাবে তার জানার ভেতর দিয়ে। তাহলে জানার ভেতর দিয়ে যখন মন তার শক্তি পাবে, মন যখন তার নিজের শক্তি সম্পর্কে অবহিত হবে, তখনই সে প্রাকৃতিক সব বিধান ভালো করে বুঝতে পারবে। প্রাকৃতিক বিধান কোনগুলো? যেগুলো পদার্থবিজ্ঞানের নানা সূত্র রয়েছে, নানা কিছু, এবং বিজ্ঞানের জগতে যত প্রাকৃতিক বিধান আমরা দেখতে পাই, সেগুলো যত বেশি করে আমাদের মন জানতে পারবে, তার মনের কাছে বোধগম্যতায় সেই প্রাকৃতিক বিধান সব পৌঁছে যাবে, তখনই আমাদের মন ভালোভাবে নিজেকে চালাতে পারবে, নিজেকে পরিচালিত করতে পারবে। এবং এই পরিচালনা থেকেই সে যেটা করবে, অদরকারি বিষয় থেকে
মুক্ত হয়ে যাবে। অদরকারি অনেক বিষয় নিয়ে আমরা জীবনে ঘুরপাক খেতে থাকি। এটা আমাকে পেতে হবে, আমাকে ওই পর্যন্ত যেতে হবে, এই বস্তুতান্ত্রিক জিনিস আমাকে পেতে হবে, এগুলো আমরা তখন ভুলভাবে ভুল পথে চালিত হই। একথা কে বলছেন? স্পিনোজা বলছেন। স্পিনোজা বলছেন যে যত বেশি মানুষ এই যে জ্ঞানের কথা তিনি বললেন, শক্তি, আনন্দ আর বোধের আনন্দ আমরা পাবো জ্ঞান থেকে। আর উত্তম জ্ঞান, ভালো জ্ঞান কোনটা? সেটা হচ্ছে প্রকৃতির, বিশ্ব প্রকৃতির সাথে আমাদের ঐক্য আমরা যখন বুঝে নেব, তখন আমাদের সেটাই হবে উত্তম জ্ঞান। আর তাই যদি যখন আমরা এই সব বিষয়ে আরো বেশি ভেতরে ঢুকে যাব, গভীরে ঢুকে যাব, মন ততই তার শক্তি সম্পর্কে জানবে, আর ততই প্রাকৃতিক বিধান সম্পর্কে মন আরো বুঝতে পারবে, আরো স্পষ্ট হবে, মনের কাছে আরো প্রাঞ্জল হয়ে উঠবে, আর মন তখন নিজেকে চালাতে পারবে সবচাইতে সুন্দরভাবে। তাহলে স্পিনোজার মতে আমাদের মনকে আমরা যদি যথাযথভাবে, সুষ্ঠুভাবে পরিচালিত করতে চাই, তাহলে আমাদের দরকার উত্তম জ্ঞান। উত্তম জ্ঞান এবার আমরা জানি তার সূত্র কি? বিশ্ব প্রকৃতির সাথে মানব মনের ঐক্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্পিনোজার দর্শনে বিশ্ব প্রকৃতির অবস্থান অনেক উপরে। বিশ্ব প্রকৃতিরই অংশ হয়ে আমরা মানব গোষ্ঠী, এই বিশ্বেরই একটা অংশ, এই আমাদের পৃথিবী নামের যে গ্রহ, তার উপরে আমরা বাস করি। আমরা যত বেশি এর সাথে ঐক্যবদ্ধ হব, ঐক্য সূত্রে নিজেদেরকে গ্রথিত করব, ততই আমাদের মুক্তি, ততই আমাদের স্বাধীনতা, ততই আমাদের বোধের আনন্দ। একথা কে বলছেন? এই আমাদের আজকের আলোচ্য দার্শনিক স্পিনোজা বলছেন। এবং এই যে জ্ঞানের ভেতরে যখনই মানুষ ঢুকে যায়, তখন সে অদরকারি বিষয় থেকে মুক্ত হয়। অদরকারি বিষয়, এই যে বিষয় বিশ্ব প্রকৃতির সাথে তাকে মেলায় না, তাই অদরকারি বলে স্পিনোজা মনে করেন। বিশ্ব প্রকৃতির এই প্রাকৃতিক বিধানের সঙ্গে যখন মানুষ নিজেকে একাত্ম করে দেখতে পারে না, যেসব বিষয়ে তাকে ঘিরে ফেললে সে এই প্রাকৃতিক বিধানের সাথে নিজেকে এক করতে পারে না, সেগুলোই হচ্ছে অদরকারি বিষয়। এবং ভালো করে যদি তোমরা চিন্তা করো, তাহলে তোমরা দেখতে পাবে যে কত কত অদরকারি বিষয় নিয়ে মানব গোষ্ঠী প্রতিনিয়ত আবর্তিত হয়ে চলেছে। তাহলে আমরা আমাদের আজকের আলোচ্য দার্শনিক স্পিনোজার যে জ্ঞানের বিষয়ে তার যে প্রাথমিক যে ধারণা, যা কিছু তিনি দিচ্ছেন, তার সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। এবার যদি আমরা এর পরে একটু এগোই, তাহলে আমরা দেখতে পাবো যে স্পিনোজা আবার তার এই লেখাপত্রের মধ্যে একটা কথা বলছেন, দেখো, যে দ্য হাইয়েস্ট অ্যাক্টিভিটি এ হিউম্যান বিং ক্যান অ্যাটেইন ইজ লার্নিং ফর আন্ডারস্ট্যান্ডিং। একজন মানুষের সর্বোচ্চ কাজ, সর্বোচ্চ মহৎ কাজ কোনটা হতে পারে? সেটা হচ্ছে তার বোঝার জন্য জানা। জানা কিন্তু কেবল জানার জন্য না, জানা কেবল ডিগ্রির জন্য না, জানা কেবল মানুষকে বলার জন্য না যে আমি MA পাস, আমি BA পাস, আমি অমুক, আমি তমুক, এগুলো বলার জন্য না। জানা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এটা কিন্তু স্পিনোজার দর্শনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা বারে বারে আসবে, আমাদের সামনের কয়েকটা ক্লাস থাকবে তার এই দার্শনিককে নিয়ে। সেখানে আমরা দেখতে পাবো যে তিনি এই আন্ডারস্ট্যান্ডিং, যার বোধগম্যতা বা উপলব্ধি করা, এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তার দর্শনে। এবং তিনি বলছেন যে আমরা মানুষ, হিউম্যান বিং, সবচাইতে মহৎ যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের উপলব্ধির জন্য জানা। উপলব্ধির জন্য আমরা জানতে চাই। তাহলে, এবং কেন আমরা জানবো? বিকজ টু আন্ডারস্ট্যান্ড ইজ টু বি ফ্রি। আমরা এর আগের স্লাইডে দেখেছি স্বাধীনতার কথা। আমরা প্রতিটা মানুষ আমরা স্বাধীনতা চাই, উই ওয়ান্ট টু বি ফ্রি। কিন্তু কেমন করে? আমরা সেই পথ জানি না। আমরা মনে করি অনেক টাকা হলে আমি ফ্রি হব, এই বিশাল একটা চাকরি পেলে আমি ফ্রি হব, বা আমি আমার যা যা কিছু কল্পনায় আছে এগুলো পেলে আমি মুক্ত বা ফ্রি বা স্বাধীন হব। কিন্তু মানসিক যে অবস্থান, আমাদের মনন যেখানটায় পৌঁছে যায় আমাদের উপলব্ধি দিয়ে, সেই জায়গাটাতেই আমাদের স্বাধীনতা বাস করে, আর কোথাও না। এর পরের স্লাইডে আমরা আবার দেখতে পাচ্ছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে দ্য গ্রেটেস্ট প্রাইড অর দ্য গ্রেটেস্ট ডিসপন্ডেন্সি is the greatest in ignorance of oneself. What does it mean?
এ কথার অর্থ কি? স্পিনোজা এই কথাটা বলছেন যে সবচাইতে অহংকারী যে মানুষ, সবচাইতে যে অহংকার যেখানে আমরা দেখতে পাই, যে ব্যক্তির ভেতরে দেখতে পাই, বা যেখানে আমরা দেখতে পাই প্রচন্ড হতাশা, সর্বোচ্চ হতাশার যে জায়গা, সেই সর্বোচ্চ হতাশা বা সর্বোচ্চ অহংকার, অহমিকা, এই সব কিছুই আসে হচ্ছে মানে সর্বোচ্চ ধরনের অজ্ঞতা থেকে। এই এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে বোঝার মতো, যে বোঝা বা উপলব্ধি করাকে স্পিনোজা নিজেই এত গুরুত্ব দেন। আমরাও যদি সেই জায়গাটায় পৌঁছই যে আমাদের বুঝতে হবে কথাটার মানে কি, যে সবচাইতে বড় যে অহংকার, সবচাইতে বড় যে হতাশা, সেটা আসে সবচাইতে বড় এক ধরনের অজ্ঞতার ভেতর দিয়ে। তার মানে যখন সে জ্ঞানের কাছে পৌঁছে যায়, এই অজ্ঞতার দেয়াল পার হয়ে সে যখন জ্ঞানের রাজ্যে পৌঁছে যায়, তখন অহংকার কাকে বলে সে জানে না, যেমন ঠিক তেমনি হতাশা কাকে বলে তাও সে জানে না। জ্ঞান তাকে এই দুদিক থেকেই মুক্ত করে। এটা স্পিনোজা তার এই লেখাপত্রের ভেতর দিয়ে তিনি বলছেন। এবং এই যে এর আগের যে কথাটা আমরা জানলাম, যে তিনি বলছেন যে মানুষ, যে আলোচনাটা আমরা এই স্লাইডে করলাম, যে অনেক কিছু পেলে সে স্বাধীন হবে বা মুক্ত হবে, এরকম যে ভাবে, এটা যে কেবলমাত্র স্পিনোজার কথার কথা ছিল, মুখের কথা ছিল, তা কিন্তু না। স্পিনোজা কিন্তু তার সারা জীবন দিয়ে দেখিয়েছেন যে কিভাবে সৎ জীবন বলতে কি বোঝায়, অনাড়ম্বর জীবনযাপন বলতে কি বোঝায়, সাদাসিধে জীবন বলতে কি বোঝায়। তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে, অনেক কিছু। হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে তিনি নিজে কখনো স্কুল কলেজে যেতে পারেননি, অথচ হাইডেলবার্গ ইউনিভার্সিটি থেকে তাকে ফিলসফির প্রফেসরের পদ দেওয়া হয়েছিল, দর্শন শাস্ত্রের অধ্যাপকের পদ গ্রহণের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে দার্শনিকতার জন্য সব ধরনের স্বাধীনতা তিনি পাবেন, শুধু একটা কাজে তার একটু বাধা থাকবে, সেটা হচ্ছে সম্রাট, মনে করেন তখন সেই সময় সম্রাট, রাষ্ট্রগুলো এরকম রাষ্ট্রপ্রধান এভাবে ছিল না, সম্রাটের অধীনে ছিল। তখন তিনি বলছেন যে রাষ্ট্র স্বীকৃত যে ধর্ম আছে সেই ধর্ম সম্পর্কে প্রশ্ন তুলে এই স্বাধীনতার যদি তিনি অপব্যবহার না করেন, তাহলে হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে তিনি দর্শনের অধ্যাপকের পদ নেবেন। তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন। তিনি তার চিন্তা জগৎকে কারো কাছে বন্ধক দেননি। তিনি মুক্ত থেকেছেন সারা জীবন এবং খুব অনটনে ছিলেন, কিন্তু তাকে তিনি অনটন বলতেন না। যে একজন ব্যক্তির যতটুকু প্রয়োজন, চশমার কাঁচ পরিষ্কার করতেন, এটাই ছিল তার পেশা, এবং সেই যৎ সামান্য একটা আয় তিনি ওখান থেকে করতেন, এবং তাই দিয়েই তিনি তার সারা জীবন সেভাবেই বেঁচেছেন, সেভাবেই নিজের জীবিকা নির্বাহ করেছেন। এবং এক মনীষী তার সম্পর্কে এই কথাটা বলেন এভাবে, যে নেপোলিয়নও যদি বুদ্ধিমান হতেন, তাহলে স্পিনোজার মতো তিনিও চিলেকোঠায় বাস করতেন আর লিখতেন 4টা বই। কারণ নেপোলিয়ন অনেক কিছু করেছেন, কিন্তু তাতে বিশ্বের কি হয়েছে তার ব্যাপারে সেই মনীষী সন্দিহান। এবং কিন্তু স্পিনোজাকে বলা হয় পৃথিবীর সম্পদ। এবার আমরা পরের এই স্লাইডে যেখানে এসেছিলাম, এথিক্স, আমরা প্রথমে বইয়ের তার যে বইগুলো দেখেছি সেখানে আমরা দেখতে পেয়েছি এথিক্স হচ্ছে তার সবচাইতে উল্লেখযোগ্য বই। এবং আমাদের আজকের এই যে কন্টিনেন্টাল র্যাশনালিজমের যে আলোচনা, যে ইউরোপীয় যে বুদ্ধিবাদ, সেখানে সেই বুদ্ধিবাদের আলোচনাতে স্পিনোজার যে আলোচনা আমরা এখানে পর্যায়ক্রমে করব, সেখানেও কিন্তু মূল যে জায়গাটা থাকবে সেটা কিন্তু এথিক্সেরই রেফারেন্স পুরোটাই। তার দর্শন বলতে আসলে এথিক্সই বোঝানো হয়। অসাধারণ এক বই, অসাধারণ বই। এবং আমি আশা করি যে তোমরা এটা পড়বে, অনলাইনে পাওয়া যায়, এবং হয়তো সবটা বুঝতে পারবে না, কিন্তু এই আলোচনার পাশাপাশি যতটুকু বোঝো তাতেও বেশ তোমার উপকার হবে বলে আমি মনে করি। এবং এই এথিক্সে আমরা দেখতে পাই যে এই বইটাতে তিনি প্রধান 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই প্রধান 3টা বিষয় কি? প্রথমত তিনি মেটাফিজিক্স নিয়ে আলোচনা করেছেন, অধিবিদ্যা বা মেটাফিজিক্স। এটা নিয়ে তার একটা
গুরুত্বপূর্ণ আলোচনা আমরা দেখতে পাই এথিক্স বইটাতে। এবং তারপরে আরেকটা যে দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে এখানে এসেছে সেটা হচ্ছে সাইকোলজি অফ দ্য প্যাশনস অ্যান্ড দ্য উইল, আমাদের ইচ্ছা এবং আবেগের যে মনস্তত্ত্ব সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। এবং শেষে আমরা দেখতে পাই যে এই দুই ধরনের আলোচনার শেষে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা এথিক্যাল বেসিস নিয়ে কথা বলেছেন, সেই নৈতিক ভিত্তি নিয়ে কথা। সেই নৈতিক ভিত্তি কিসের? এই যে ওপরে যে মেটাফিজিক্সের নৈতিক ভিত্তি কি? সমস্ত কিছুর, এই যে অধিবিদ্যার যে আলোচনা, এই যে মনস্তত্ত্বের আলোচনা, এই অধিবিদ্যার আলোচনা, এগুলোর যে নৈতিক ভিত্তিটা নিয়ে তিনি তার এই শেষ অংশে, এথিক্সের শেষ অংশে আলোচনা করেছেন। এবং অসাধারণ তার সেই আলোচনাগুলো, জিওমেট্রিক মেথডের আলোচনাগুলো হয়েছে সেখানে। ইউক্লিডের যে জ্যামিতির যে ধরন, ডেফিনেশনস, এক্সিওমস, থিওরেমস, এভাবে প্রমাণ করা, তোমরা নিশ্চয়ই এ সম্পর্কে তোমরা জানো যে জ্যামিতিতে যেভাবে সংজ্ঞা থেকে তারপরে স্বতঃসিদ্ধ থেকে তার আলোচনাটা মানে অনিবার্যভাবে নিঃসৃত হয়, ঠিক তেমনি তিনি এথিক্স বইটাও লিখেছেন জিওমেট্রিক্যাল অর্ডারে। এবং মানে বইটা দেখলেই সেটা বুঝতে পারবে যে কিভাবে সেখানে এক্সিওম আকারে, ডেফিনেশনস আকারে এবং তার পর্যায়ক্রমে সেখান থেকে যে কথাগুলো অনিবার্যভাবে আসে সেই কথাগুলো ভিতরে এক্সপ্লেনেশনে তিনি ব্যাখ্যা করেছেন। এবং আজ আমাদের ক্লাস এই ভূমিকা, তার সম্পর্কে কিছু কথা, এগুলোই ছিল। এবং তার এই মূল যে দর্শনের মূল দিক এবং এই এথিক্সের যে তিন প্রধান দিক, এগুলো নিয়ে আমাদের এই সামনের ক্লাসগুলোতে পর্যায়ক্রমে তার এই আলোচনাগুলো আসবে। এথিক্সেরই এই তিন আলোচনাই আমাদের তিন ধাপে হবে। আগামী দিনের ক্লাসে আমরা তার মেটাফিজিক্স নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, পড়াশোনার সঙ্গে থাকবে এবং এই যে মহান সব দার্শনিকদের পড়ছো, তাদের এই বইপত্র তোমরা পড়বে এবং চিন্তা করবে, এবং তাদের এই যে জীবন, তাদের এই যে দর্শন চিন্তা, এগুলো যেন কেবলমাত্র গ্রন্থগত বিদ্যা হয়ে না থাকে, এগুলো যেন তোমাদের নিজেদের জীবনেও তোমরা কাজে লাগাও। কেননা যতক্ষণ না কোনো জানা, কোনো বোঝা আমরা জীবনে কাজে না লাগাই, ততক্ষণ কিন্তু সেটা কোনো জ্ঞানই নাই। কথা কিন্তু বলেছেন মহাকবি গেটে, জার্মান কবি, তোমরা তার নাম শুনে থাকবে। তার কিন্তু এই কথাটা যে কোনো জ্ঞানই জ্ঞান না যদি তা জীবনের কাজে না লাগে। তো এই যে আমরা কন্টিনেন্টাল রেশনালিজমে আজকে স্পিনোজার আলোচনা আমরা করলাম, এর আগে আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে ডেকার্টের আলোচনা। আশা করি তোমরা এই সব জ্ঞান তোমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করবে এবং সেই মুক্ত স্বাধীন এক জীবনের সন্ধান তোমরাও পাবে। সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো থাকবে আশা করছি। আজকের ক্লাস এই পর্যন্তই।